গুড মর্নিং। আগের দিন আমরা ভেক্টরটা শেষ করে ফেলেছি, ভেক্টরের কিছু বাকি ছিল না। আজকে আমরা গতিসূত্রটা শুরু করব। তো গতিসূত্রের প্রথম যে জিনিসটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে নির্দেশ ফ্রেম। তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে নির্দেশ ফ্রেমটা আছে গতিসূত্রতে, সেজন্য আমরা আগের চ্যাপ্টারে পড়িনি। নির্দেশ ফ্রেমটা একটুখানি জেনে নিই। নির্দেশ ফ্রেমটা বেশি কিছু নয়। নির্দেশ ফ্রেম বেসিক্যালি একটা নির্দেশ ফ্রেমটা হচ্ছে একটা সেটআপ। ঠিক আছে, নির্দেশ ফ্রেম বলতে একটা সেটআপকে বোঝায়। সেটআপ বলতে কিরকম বলতো, যেরকম আমরা কম্পিউটার যখন ইউজ করি, কম্পিউটার ইউজ করার সময় আমাদের ডেস্কটপ মানে যেটাতে আমরা ডিসপ্লে যেটাতে দেখতে পাই, সিপিইউ, মাউস, প্রিন্টার, কিবোর্ড, সমস্ত কিছু টোটালটা নিয়ে একটা কম্পিউটারের সেটআপ। ঠিক আছে, টোটালটা নিয়ে একটা কম্পিউটারের সেটআপ। নির্দেশ ফ্রেমটাও ঠিক এরকম একটা সেটআপ, কোনো একটা পার্টিকুলার কাজের জন্য একটা সেটআপ। কোনো নির্দিষ্ট বস্তুর সাপেক্ষে কোনো একটি বস্তুর ভৌত ঘটনাবলী পর্যবেক্ষণ করতে হলে ওই নির্দেশ বস্তুর সঙ্গে একটি নির্দেশ তন্ত্র যুক্ত আছে বলে কল্পনা করা হয়। সংযুক্ত এই অক্ষ সংস্থাকেই নির্দেশ তন্ত্র বলে। নির্দেশ ফ্রেম বলতে পার্টিকুলারলি একটা স্ট্রাকচারের মধ্যে যে জিনিসটা থাকবে। ঠিক আছে, জিনিসটা কিরকম দেখো, মনে করি এটা একটা নির্দেশ ফ্রেম। ঠিক আছে, এটা একটা পার্টিকুলার নির্দেশ ফ্রেম। এর মধ্যে এ, বি, সি, ডি, ই কতগুলো জিনিস আছে। ঠিক আছে, সে যে কোনো ধরনের জিনিস হতে পারে। তাহলে এই যে এ, বি, সি, ডি, ই এতগুলো জিনিস আছে, এই সমস্ত জিনিসটা নিয়ে কিন্তু টোটাল নির্দেশ ফ্রেমটা। এর মধ্যে থেকে একটা জিনিস চলে গেলেই কিন্তু নির্দেশ ফ্রেমটা আর নির্দেশ ফ্রেম থাকবে না। ঠিক আছে, তাহলে এই টোটাল যে জিনিসটা, টোটাল যে সেটআপটা, সেটাকে আমরা বলছি নির্দেশ ফ্রেম। নির্দেশ ফ্রেম, ঠিক আছে, এটা হচ্ছে নির্দেশ ফ্রেম। এবারে নির্দেশ ফ্রেম দু ধরনের হয়, একটা হচ্ছে জড়ত্বীয় নির্দেশ ফ্রেম আর একটা হচ্ছে অজড়ত্বীয় নির্দেশ ফ্রেম। ঠিক আছে, তাহলে নির্দেশ বস্তুর সঙ্গে যুক্ত যে নির্দেশতন্ত্র স্থিরাবস্থায় বা সমবেগে গতিশীল অবস্থায় থাকে তাকে জড়ত্বীয় নির্দেশতন্ত্র বলে, যেগুলো নিউটনের গতিসূত্র, যেগুলোর উপর নিউটনের গতিসূত্র প্রযোজ্য। নিউটনের গতিসূত্র প্রযোজ্য মানে আমরা পৃথিবীতে যত কিছু জড় বস্তু দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু নিউটনের গতিসূত্র প্রযোজ্য, তাই না? প্রত্যেকটা বস্তু জিনিসের ক্ষেত্রে যেহেতু নিউটনের গতিসূত্র প্রযোজ্য, সেই জন্য এই সমস্ত কিছুটাই তোমার জড়ত্বীয় নির্দেশ ফ্রেমের মধ্যে পড়ছে। আচ্ছা, আর অজড়ত্বীয় নির্দেশ ফ্রেম কি? অজড়ত্বীয় নির্দেশ ফ্রেম হচ্ছে যে নির্দেশ ফ্রেম সমতরণে গতিশীল বা বৃত্তাকার পথে সমদ্রুতিতে গতিশীল, সেই নির্দেশ ফ্রেমকে অজড়ত্বীয় নির্দেশ ফ্রেম বলে। অজড়ত্বীয় নির্দেশ ফ্রেমটা অনেকটা এরকম ব্যাপারটা, মনে করো স্পেস স্যাটেলাইট স্পেসে যখন জিনিসটা চলে যাচ্ছে, সব কিছুর উপর কিন্তু নিউটনের গতিসূত্র কাজ করছে না। ঠিক আছে, স্পেসে যখন বস্তুটা চলে যাচ্ছে তখন তার উপরে কিন্তু নিউটনের গতিসূত্র কাজ করছে না। তাহলে স্পেস স্যাটেলাইটটাকে আমরা বলতে পারি অজড়ত্বীয় নির্দেশ ফ্রেম। ঠিক আছে, সবসময় নির্দেশ তোমার সমতরণে গতিশীল, বৃত্তাকার পথে সমদ্রুতিতে গতিশীল, সমস্ত কিছুটাই হচ্ছে, কিন্তু সবসময় নিউটনের গতিসূত্র কাজ করছে না। ঠিক আছে, তোমার যে সমস্ত বস্তুগুলোর উপরে তোমার অ্যাঙ্গুলার মোশন কাজ করে, কৌণিক গতিবেগ কাজ করে, কৌণিক ত্বরণ কাজ করে। ঠিক আছে, মনে করো যেরকম আমাদের পৃথিবী বা চাঁদ, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, গোলাকার পথে ঘুরছে, চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে, গোলাকার পথে ঘুরছে। ঠিক আছে, তাহলে এদের যে গতিপথটা, এটা কি হচ্ছে তোমার সার্কুলার ওয়ে হচ্ছে। ঠিক আছে, একটা বৃত্তাকার পথ হচ্ছে। বৃত্তাকার পথে যেহেতু আছে, বৃত্তাকার পথে যাওয়ার জন্য কিন্তু এটা সমদ্রুতিতে গতিশীল, এর মধ্যে কৌণিক গতিবেগ কাজ করবে, কৌণিক ত্বরণ কাজ করবে। তো এই যে সেটআপটা, মানে মনে করো এই যে পৃথিবী, চাঁদ, সূর্য, এটাও টোটাল একটা সেটআপ, বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা সেটআপ। তো এটাকে আমরা বলবো অজড়ত্বীয় নির্দেশ ফ্রেম। তাহলে জড়ত্বীয় নির্দেশ ফ্রেম মানে চোখের সামনে আমরা যে জিনিসগুলোকে দেখতে পাচ্ছি, ঠিক আছে, চোখের সামনে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, যে জিনিসগুলোর উপর তোমার নিউটনের গতিসূত্র কাজ করছে, তাকে আমরা নির্দেশ ফ্রেম, জড়ত্বীয় নির্দেশ ফ্রেম বলছি। আর যে সমস্ত বস্তুগুলো আছে আমরা জানি, ঠিক আছে, যেগুলো কাজ করছে সেটাও আমরা জানি, সেই সমস্ত বস্তুগুলোকে আমরা বলছি অজড়ত্বীয় নির্দেশ ফ্রেম। তাই ক্লিয়ার হয়েছে নির্দেশ ফ্রেমের ব্যাপারটা। এরপরে আমরা গতিসূত্রগুলো নিয়ে কাজ করব। ঠিক আছে, নিউটনের গতিসূত্র আমরা জানি, নিউটনের 3টে গতিসূত্র আছে। এবারে নিউটনের গতিসূত্র, প্রত্যেকটা গতিসূত্র থেকে কিভাবে কি পাচ্ছি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারটাতে। ঠিক আছে, তাহলে গতিসূত্র কাকে বলছি? গতিসূত্রটা কোনো বস্তু স্থিরাবস্থায় থাকলে বা ওর মধ্যে গতির সঞ্চার হলে কিছু কিছু ধর্মের ওর পরিবর্তন হয় বা নতুন ধর্ম ওর মধ্যে সৃষ্টি হয়। তো এইগুলো নিয়েই গতিসূত্রটা, নিউটন 3টে গতিসূত্র লিখেছিলেন। ঠিক আছে, তাহলে নিউটনের প্রথম গতিসূত্রটা আমরা যেটা পেয়েছিলাম, নিউটনের প্রথম গতিসূত্রটা আমরা কি পেয়েছিলাম? বলের সংজ্ঞাটা পেয়েছিলাম, তাই না?
নিউটনের প্রথম গতিসূত্রতে আমরা বলের সংজ্ঞাটা পেয়েছিলাম। তাহলে নিউটনের প্রথম গতিসূত্রতে আমরা কি পেয়েছিলাম, যে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। তার মানে প্রথম দিনই তোমাদের যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে কোনো জড় পদার্থ বা ভৌত বস্তু, ভৌত জিনিস, যে কোনো জিনিসই একটা স্ট্যাটাস কো মেনটেন করার চেষ্টা করে, মানে যে অবস্থাতে আছি সে অবস্থাতেই থাকার চেষ্টা করি। তার মানে কি আমরা একটা, সবাই বলে না আমরা একটা স্টেবল লাইফ চাই, তার মানে কি যেভাবে আছি সেভাবেই যেন ভালোভাবে কেটে যায় আমাদের, ঠিক আছে। এই যে ঝড়গুলো আসে, আমরা কি ঝড়গুলো এক্সপেক্ট করি? ঝড়গুলো এক্সপেক্ট করি না। এই যে দুদিন পর পরই কখনো আয়লা আসছে, কখনো এটা আসছে, ইয়াস আসছে, কখনো এটা আসছে, এই যে ঝড়গুলো আসছে, ঝড়গুলো আসছে মানে কি আমাদের যে স্টেবল অবস্থাটাকে, এই অবস্থাটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছে, একটু কখনো বেশিভাবে নাড়াচাড়া করে দিচ্ছে। তো নিউটনের প্রথম গতিসূত্রটাই নিউটন এটাই বললেন যে বাইরে থেকে অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে, প্রথম সূত্রতে তাহলে কি বললেন, বাইরে থেকে অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে, পেজটা সবাই দেখতে পাচ্ছ তো? দেখতে না পেলে আমাকে বলো কিন্তু, ঠিক আছে। বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু কি হবে? সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে, ঠিক আছে। এই হলো প্রথম সূত্র। এবার প্রথম সূত্র থেকে আমরা যে জিনিসটা পেলাম, প্রথম সূত্রের ফাইন্ড আউটটা হচ্ছে বলের সংজ্ঞা, বলের ধর্ম, এগুলো আমরা পেলাম। প্রথম গতিসূত্র থেকে আমরা কি পেলাম? বল, ঠিক আছে। তার মানে এই যে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা, বাইরে থেকে যেটা প্রয়োগ করা হচ্ছে সেটাই হচ্ছে বল, ঠিক আছে। একটা শক্তি, যে কোনো জিনিসের একটা শক্তি, ঠিক আছে। তাহলে প্রথম গতিসূত্র থেকে আরো কিছু ফাইন্ডিংস আছে, সেটা হচ্ছে বল তো পেলামই, বল পাবো, এছাড়া পাবো বলের জাড্য, এগুলো পরে বলছি। আগে আরো দু একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাগুলো একটুখানি জেনে নিই। প্রথমে হচ্ছে ভরবেগ। ভরবেগের সংজ্ঞাটা আমরা আগেই পড়েছি, ভর আর বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুর মধ্যে যে আরো গতির সৃষ্টি হবে তাকে আমরা বলবো ভরবেগ, ঠিক আছে। বলটা নিয়ে আলোচনা করছি পরে। এই তোমার ভরবেগ, বলের ঘাত, এই দুটো, বলের ঘাত, ঘাত বল, এগুলো একটুখানি বলে দিই। বলের ঘাতটা আছে, ঘাত বলটা এখানে নেই। ভরবেগটা কি? ভরবেগ, ভর ও বেগের সমন্বয়ে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ গতির সৃষ্টি হয়, ঠিক আছে। এই হলো ভরবেগ। আচ্ছা, ভরবেগ যখনই আমরা সংজ্ঞাটা পড়লাম তখনই আমাদেরকে তাহলে একটুখানি একক, প্রকৃতি, এগুলো একটুখানি জেনে নিতে হবে, একক, মাত্রা, প্রকৃতি, এগুলো একটুখানি জেনে নিতে হবে। তাহলে ভর আর বেগের সমন্বয়ে কোনো বস্তুর মধ্যে একটা গতির সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। যে গতির সৃষ্টি হচ্ছে, তাহলে ভর আর বেগ দুটো জিনিসই আছে, তাহলে এটা একটা ভেক্টর রাশি, ঠিক আছে। এটা একটা ভেক্টর রাশি। বেগ আছে যেহেতু, সেজন্য অভিমুখ থাকবে, সেজন্য এটা একটা ভেক্টর
রাশি। আচ্ছা, ভর আর বেগ, তাহলে ভরবেগ, ভরবেগ এই ডিডাকশন গুলো একটুখানি মনে রাখবে ভালো করে। ভর ইন্টু বেগ, তাহলে ভরটাকে আমরা কি দিয়ে ডিনোট করতে পারি? কিলোগ্রাম দিয়ে, গ্রাম দিয়ে, যা কিছু দিয়ে ডিনোট করতে পারি। যেহেতু আমরা এসআই ইউনিটটাই ধরি, তাহলে কিলোগ্রাম, ভরটা হচ্ছে কিলোগ্রাম ইন্টু বেগ, মিটার পার সেকেন্ড বা মিটার সেকেন্ড ইনভার্স, তাহলে ভরের ক্ষেত্রে এককটা হবে কেজি মিটার সেকেন্ড ইনভার্স। এবারে এই তিনটে থেকে আমরা মাত্রা পেয়ে যাব, এম, এল আর টি। তাহলে কি হবে? এম, এল, টি টু দি পাওয়ার মাইনাস 1 বা টি ইনভার্স। যেহেতু সেকেন্ডটা ইনভার্স হচ্ছে, তাই যেরকম ভাবে একক সেরকম ভাবে মাত্রা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে ভরবেগের মাত্রা পেয়ে গেলাম আমরা। নেক্সট আমরা পড়বো বলের ঘাত। ঠিক আছে, নেক্সট পড়বো আমরা বলের ঘাত। বলের ঘাত, বলের ঘাত কাকে বলছে? কোনো বস্তুর উপর কিছু সময় ধরে একটা স্থির মানের বল ক্রিয়া করলে ওই বলের মান ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। তাহলে দেখো, দুটো ইন্টার রিলেটেড জিনিস আছে এখানে। ঘাত বলটা পরে দেয়নি, কিন্তু এটা জেনে রাখা দরকার। বলের ঘাতটা যখনই জানবে তোমাদের ঘাত বলটাও জানতে হবে। ঠিক আছে, তাহলে বলের ঘাতটা কি বলছে? কোনো একটা বস্তুর উপরে একক মানে একটা নির্দিষ্ট পরিমাণ বল অনেকক্ষণ সময় ধরে যখন কাজ করছে, সেটাকে বলা হচ্ছে বলের ঘাত। মনে করো একটা পেরেককে আমরা দেয়ালে ঠুকতে চাইছি। ঠিক আছে, তাহলে আমরা একটা কি করতে পারি? একটা জিনিস এটা করতে পারি যে একটা ছোট্ট হাতুড়ি নিয়ে আস্তে 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 একই রকম বল দিয়ে ঠুকতে 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 আস্তে আস্তে পেরেকটাকে বসিয়ে দিলাম। এটা একটা করতে পারি। আরেকটা করতে পারি, একটা বড় অনেক বড় হাতুড়ি নিয়ে, যেটার ওজনটা অনেক বেশি, একটা বাড়িতেই পেরেকটাকে বসিয়ে দিলাম। বলের ঘাত আর ঘাত বলের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা। বলের ঘাতটা হচ্ছে যখন একটা ছোট্ট হাতুড়ি নিয়ে পার্টিকুলার একটা অল্প পরিমাণ বলকে আস্তে 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 ঠুকতে 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 পেরেকটাকে যখন দেয়ালে বসাচ্ছি, সেটা হচ্ছে বলের ঘাত। আর যখন একটা অনেক বড় সাইজের হাতুড়ি নিয়ে, বড় ভরের হাতুড়ি নিয়ে একবারই আঘাত করছি, তাতেই পেরেকটা দেয়ালে বসে যাচ্ছে, সেটা হচ্ছে ঘাত বল। তাহলে ডিফারেন্সটা বোঝা গেল বলের ঘাত আর ঘাত বলের মধ্যে। বলের ঘাত মানে হচ্ছে একটা সমান পরিমাণ বল একটা নির্দিষ্ট সময় ধরে কোনো বস্তুর উপর ক্রিয়া করছে, আর ঘাত বল হচ্ছে একটা বৃহৎ পরিমাণ বল একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে বা একটা ফ্র্যাকশন অফ টাইমের একটা ফ্র্যাকশনে কোনো বস্তুর উপর ক্রিয়া করছে। ঠিক আছে, একটার ক্ষেত্রে বলের পরিমাণটা অল্প হচ্ছে, একটার ক্ষেত্রে সময়টা অল্প হচ্ছে। ঠিক আছে, বলের ঘাতের ক্ষেত্রে হচ্ছে বলের পরিমাণটা অল্প, আর ঘাত বলের ক্ষেত্রে হচ্ছে সময়টা অল্প। একটা ধাক্কাতেই যখন পেরেকটাকে আমরা বসিয়ে দিচ্ছি, তার মানে কি একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে কাজ করছে। আর ঘাত বলটা কি হচ্ছে? বলের পরিমাণটা খুব অল্প, ছোট্ট একটা হাতুড়ি নিয়েছি, তাহলে বলের পরিমাণটা খুব অল্প, কিন্তু সেটা কাজ করছে একটা পার্টিকুলার টাইম ধরে। মনে করো পেরেকটা বসাতে আমাদের 5 মিনিট কি 10 মিনিট লাগলো। ঠিক আছে, তাহলে বলটা যখন কম হবে, ঘাত তখন টাইমটা বেশি লাগবে, সেটা বলের ঘাত। আর বলটা যখন বেশি হবে তখন টাইমটা কম লাগবে, সেটা হচ্ছে ঘাত বল। ঠিক আছে, তাহলে বলের ঘাতের সংজ্ঞাটা পেলাম, ঘাত বলের সংজ্ঞাটাও আমি বলে দিলাম তোমাদেরকে, মনে রেখো একটুখানি, এখানে দেয়নি, পরবর্তীকালে হয়তো দেবে। আচ্ছা, বলের ঘাতের ক্ষেত্রে তোমার এসআই একক হচ্ছে নিউটন সেকেন্ড। ঠিক আছে, বলের ঘাতের ক্ষেত্রে এসআই একক হচ্ছে নিউটন সেকেন্ড, একক হচ্ছে নিউটন সেকেন্ড। ঠিক আছে, তার মানে সাপোজ একটা পার্টিকুলার এক্স নিউটন বল ওয়াই সেকেন্ড ধরে কোনো বস্তুর উপর ক্রিয়া করবে। এক্স নিউটন বল ওয়াই সেকেন্ড ধরে কোনো বস্তুর উপর ক্রিয়া করবে। হলো, এটা হচ্ছে তোমার বলের ঘাত। এবারে বলটা আমরা জেনে গেলাম, নিউটন সেকেন্ড যখনই জেনে গেলাম, তাহলে মাত্রাটা আমাদের বের করে নিতে হবে, তাই না? নিউটন মানে বলের পরিমাণ। ঠিক আছে, নিউটন মানে বলের পরিমাণ। ঠিক আছে, তাহলে বলটা আমরা কি দিয়ে ডিনোট করব? কোনো বস্তুর যে পরিমাণ ওজন আর তার মধ্যে যে পরিমাণ গতি কাজ করছে, ঠিক আছে, সেটা যত দূর যাচ্ছে, তাহলে হবে এটা এম আর এল। ঠিক আছে, এম আর এল কাজ করবে। বেসিক্যালি এটার ডিডাকশনটা একটুখানি দেখে নাও, বল ইন্টু বলের ক্রিয়াকাল।
বল ইন্টু বলের ক্রিয়াকাল, ঠিক আছে, তার মানে এফ ইন্টু টি, ঠিক আছে, এফ ইন্টু টি দিয়ে এটাকে ডিনোট করা হয়, ঠিক আছে। এই হলো বলের ঘাত আর ভরবেগ। এবারে হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। সংরক্ষণ সূত্রটা আমাদের সবসময় জানতে হবে। সংরক্ষণ সূত্রতে আমরা একটা জিনিসই জানি, তোমার ভরবেগ হোক বল হোক যারই হোক, সংরক্ষণ সূত্র যখনই তখন জানবো সেই জিনিসটা একেবারে ডিস্ট্রয় হয়ে যায় না, একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তন হয়। সংরক্ষণ সূত্র মানে একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তন হয়। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতিটা কি জানছি, কোনো বস্তু সমষ্টির উপর বাহ্যিক বল ক্রিয়া না করলে ওই বস্তুর সমষ্টির মোট রৈখিক বেগ ধ্রুবক থাকে, ঠিক আছে, মোট রৈখিক বেগটা ধ্রুবক থাকছে, মোট রৈখিক বেগটা শেষ হয়ে যাচ্ছে না, মোট রৈখিক বেগটা সবসময় ধ্রুবক থাকছে, শুধু একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তন হতে পারে, ঠিক আছে, একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তন হতে পারে। তাহলে এরপরের যে জিনিসটা পড়তে হবে আমাদের, আমি তোমাদের প্রত্যেকটা জিনিস এখানে লিখে দিচ্ছি, কারণ বইয়েও রয়েছে, যাতে তোমাদের সিলেবাসটা মনে থাকে। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে এটা কি, মোট ভর বস্তু সমষ্টির মোট রৈখিক ভরবেগ, বেসিক এটার ফাইন্ডিংসটা কি, মোট রৈখিক ভরবেগ ধ্রুবক থাকবে, কনস্ট্যান্ট থাকবে, ধ্রুবক থাকবে, ঠিক আছে। সাপোজ m1 আর m2 দুটো বস্তু আছে, ঠিক আছে, ওর উপর যদি বাহ্যিক বল ক্রিয়া করে বা বাহ্যিক বল ক্রিয়া না করে, ঠিক আছে, তাহলে m1 আর m2 এর মধ্যে যদি v1 আর v2 দুটো বল কাজ করে, তাহলে m1 v1 প্লাস m2 v2 সবসময় একই রকম থাকবে, ঠিক আছে, m1 v1 প্লাস m2 v2 সবসময় একই রকম থাকবে। এটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এরপরে আমরা নিউটনের সূত্রগুলোতে চলে আসি। প্রথম সূত্রটা তোমাদের বলে দিয়েছি। দ্বিতীয় সূত্রটা আছে, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং যেদিকে বল প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে, ঠিক আছে। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রটা, সূত্রগুলো পড়ে নিয়ে তারপর সেখান থেকে আমরা ফাইন্ডিংস গুলোতে যাব। নিউটনের দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্রটা কি হচ্ছে, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, ওর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, ঠিক আছে। বল যেদিকে প্রযুক্ত হবে ভরবেগের পরিবর্তন সেদিকে হবে। আর নিউটনের তৃতীয় গতি সূত্রটা আমরা সবাই জানি। তৃতীয় গতি সূত্রটা কি, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, প্রতিক্রিয়া, ঠিক আছে। এই হলো তৃতীয় গতিসূত্র। তাহলে প্রথম গতিসূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাবো আর পাবো জাড্য ধর্ম। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাবো আর পাবো জাড্য ধর্ম। জাড্য ধর্ম কাকে বলছে, পদার্থের যে মৌলিক ধর্মের জন্য কোনো স্থির বস্তু গতিশীল অবস্থায়, স্থির বস্তু বা গতিশীল বস্তু, স্থির বস্তু বা গতিশীল বস্তু যে কোনো ধরনের বস্তুই ওদের যে ধর্মে আছে সেই ধর্মটাই বজায় রাখার চেষ্টা করে। স্থির বস্তু স্থির অবস্থা বজায় রাখার চেষ্টা করে, গতিশীল বস্তু গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করে। এই যে অবস্থায় আছে, যে সেই ধর্মটা বজায় রাখার যে চেষ্টা, সেই ধর্মকে জাড্য ধর্ম বলে। তাহলে পদার্থের যে মৌলিক ধর্মের জন্য কোনো স্থির বস্তু বা গতিশীল বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থা বজায় রাখার চেষ্টা করে তাকে পদার্থের জাড্য ধর্ম বলে। জাড্য ধর্ম দু রকম আমরা জানি, স্থিতিজাড্য আর গতিজাড্য, ঠিক আছে। স্থিতিজাড্য আর গতিজাড্য। স্থিতিজাড্যের জন্য কি হয়, তাহলে স্থির বস্তু স্থির অবস্থা বজায় রাখার চেষ্টা করে, আর গতিজাড্যের জন্য কি হয়, গতিশীল বস্তু আপনার নিজের গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করে। তাহলে প্রথম গতিসূত্র থেকে আমরা পেয়েছি, প্রথম গতিসূত্র থেকে আমরা পাচ্ছি জাড্য ধর্ম,
কালারটা একটু চেঞ্জ করে জাড্য ধর্ম। জাড্য ধর্মটা কি? স্থির বস্তু, স্থির বা গতিশীল বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় বজায় রাখার চেষ্টা করে, সেই অবস্থায় বজায় রাখার চেষ্টা করে, বজায় রাখার চেষ্টা করে। ঠিক আছে, এই হলো জাড্য ধর্ম। জাড্য তাহলে দু রকম, স্থিতিজাড্য আর গতিজাড্য। স্থিতিজাড্য আর গতিজাড্য। তাহলে স্থিতিজাড্য হচ্ছে তোমার যে যার জন্য বস্তু স্থির অবস্থায় থাকার চেষ্টা করছে সেটা হচ্ছে স্থিতিজাড্য, আর যার জন্য গতিশীল অবস্থায় থাকার চেষ্টা করছে তাকে বলছে গতিজাড্য। ঠিক আছে, এই পেয়ে গেলাম আমরা জাড্য ধর্ম। এর মধ্যে অনেকগুলো উদাহরণ আছে, উদাহরণগুলো টুকটাক একটুখানি দেখে রেখো। উদাহরণ থেকে তোমাদের যেহেতু এমসিকিউ কোশ্চেন, তো উদাহরণ থেকে আসার চান্সেস কম, তবু একটুখানি দেখে রেখো। ঠিক আছে, এই হয়ে গেল স্থিতিজাড্য গতিজাড্য। আচ্ছা, নেক্সট আমরা পাচ্ছি প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা। ঠিক আছে, এই পোর্শনটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রেখো। প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা। প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা। ঠিক, প্রথম সূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাচ্ছি। কি বলছে দেখো, বাইরে থেকে যা প্রয়োগ করে বস্তু স্থির অবস্থা বা গতিশীল অবস্থা পরিবর্তনের চেষ্টা করা হয় তাকে বলা হচ্ছে বল। তাহলে বাইরে থেকে একটা শক্তি প্রয়োগ করা হচ্ছে, যে কোনো জিনিস একটা প্রয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তাহলে যা প্রয়োগ করে বস্তু স্থির অবস্থা বা গতিশীল অবস্থা পরিবর্তনের চেষ্টা করা হয় তাকে বলা হচ্ছে বল। আমি তোমাদের বোঝার মতো আমি বইয়ের ল্যাঙ্গুয়েজটা লিখছি না, যাতে তোমরা বুঝতে পারো, তোমাদের মনে থাকে সেই জিনিসটা লিখে দিচ্ছি। বাইরে থেকে যা প্রয়োগ করে বস্তুর স্থিতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার, তাকে বলা হচ্ছে বল, তাকে বলা হচ্ছে বল। তাহলে দেখো, হ্যাঁ বলো বলো। আমাদের তো ভোগেটে অনেক অঙ্ক আছে ফিজিক্সে। না, সব চ্যাপ্টারে অঙ্ক নেই, যে চ্যাপ্টারে অঙ্ক আছে সেই চ্যাপ্টারে অঙ্ক আমি করিয়ে দেবো। একটা অঙ্ক তো তোমাদের করিয়ে দিয়েছি অলরেডি। হ্যাঁ, একটা অঙ্ক তোমাদের করিয়ে দিয়েছি, যেটার অঙ্ক আছে, যে চ্যাপ্টারে অঙ্ক আছে সেই চ্যাপ্টারে অঙ্ক করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ফিজিক্সে অঙ্ক তো করতেই হবে, কিন্তু যেহেতু তোমাদের এমসিকিউ বড় অঙ্ক যেগুলো থেকে আসে সেই চ্যাপ্টারগুলোর অঙ্কগুলো দেয়নি, আমি দেখেছি। দু একটা চ্যাপ্টার আছে শুধু অঙ্কই দিয়েছে, কোনো থিওরি দেয়নি, শুধু অঙ্ক দিয়েছে, কিন্তু ওই চ্যাপ্টারের থিওরিগুলো আমাদের একটুখানি পড়তে হবে। ঠিক আছে, বড় চ্যাপ্টারগুলো না শুধু কয়েকটা দেখছি শুধু অঙ্ক দিচ্ছে। দাঁড়াও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। না, এই চ্যাপ্টারে অঙ্ক নেই। প্রবলেম, হ্যাঁ, সেন্টার অফ মাসের প্রবলেম রয়েছে, তারপরে সেন্টার অফ মাসের প্রবলেমগুলোই রয়েছে। আর তারপরে ল অফ গ্র্যাভিটেশন আর ইলাস্টিসিটি। ল অফ গ্র্যাভিটেশনটা যে চ্যাপ্টারটা দিয়েছে তোমাদের, ওই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের 12 এর সিলেবাসে নেই। গ্র্যাভিটেশনের চ্যাপ্টারটা, অভিকর্ষ চ্যাপ্টারটা কিন্তু 12 এর সিলেবাসে নেই, কিন্তু ওটা আমাদেরকে পড়তে হবে যেহেতু বুকলেটে রয়েছে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ। প্রথম সূত্র থেকে আমরা পেয়ে গেলাম বলের সংজ্ঞা, দ্বিতীয় সূত্র থেকে পেয়ে যাব কি? বলের পরিমাপ। ঠিক আছে, দ্বিতীয় সূত্র থেকে আমরা পেয়ে যাব বলের পরিমাপ। বলের পরিমাপটা কি পাচ্ছি দেখো, বলটাকে যদি আমরা এফ দিয়ে ডিনোট করছি, ঠিক আছে, ধরছি এম ভরের কোনো বস্তুর উপর কোনো বস্তুর গতিবেগ ভি, তাহলে ওর দ্বিতীয় গতিসূত্রটাতে আমরা বেসিক্যালি কি নিয়ে আলোচনা করেছি? ভরবেগ নিয়ে আলোচনা করেছি। তাহলে এমটা যদি ভর হয়
আর ভিটা যদি বেগ হয় তাহলে ওর মধ্যে ভরবেগটা কি হবে এমভি। ঠিক আছে, তাহলে এমভিটা কি দ্বিতীয় গতিসূত্র থেকে বলেছি বাইরে থেকে প্রযুক্ত বলের সমানুপাতিক, তাই না? বাইরে থেকে প্রযুক্ত বলের সমানুপাতিক। দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ, ঠিক দেখো এম ভরের বস্তু, এমটা হচ্ছে ভর, ভিটা হচ্ছে বেগ। ঠিক আছে, এই দুটো নিয়ে আমরা পেয়েছি ভরবেগ। তাহলে ভরবেগ সমান কি হচ্ছে, ভরবেগ সমান হচ্ছে এম ইন্টু ভি। আমরা এটা কি বলেছি, ভরবেগটা কি বলেছি প্রযুক্ত বলের সমানুপাতিক, এমভিটা হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এফ প্রপোর্শনাল টু এমভি। ঠিক আছে, ভরবেগের পরিবর্তনের হার, কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। ঠিক আছে, তাহলে এই পরিবর্তনের হারটা আমরা যেহেতু খুব অল্প ধরি, বেসিক্যালি পরিবর্তনটা খুব মানে খুব খুব কম হয়, যেটা ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তাহলে ডিফারেন্সিয়েশন হলে আমরা এটাকে কিভাবে ধরবো, এফ প্রপোর্শনাল টু ডি ডিটি, এখানে এমভি। ঠিক আছে, তাহলে মানে হচ্ছে প্রপোর্শনাল টু এম ডিভি বাই ডিটি, এম ডিভি বাই ডিটি। ঠিক আছে, এই ডিভি বাই ডিটিটা হচ্ছে তোমার, ডিভি বাই ডিটিটা হচ্ছে কোনো বস্তুর উপর ডিভি বাই ডিটিটাকেই আমরা ত্বরণ বলবো। পরবর্তীকালে এই যে ভরের যে বৃদ্ধিটা হবে এটাকে আমরা ত্বরণ বলবো। তাহলে প্রপোর্শনাল টু, তাহলে এটা প্রপোর্শনাল টু এম ইন্টু এ, তার মানে এই এ সমান হচ্ছে ডিভি বাই ডিটি। ঠিক আছে, এ সমান হচ্ছে তাহলে ডিভি বাই ডিটি হলো। এবারে দেখো এখনো পর্যন্ত কিন্তু আমরা প্রপোর্শনাল টুটাতেই রয়েছি, এখনো পর্যন্ত আমরা প্রপোর্শনাল টুটাতেই রয়েছি, কিন্তু আমাদেরকে তো এটাকে তুলে দিতে হবে। আমরা জানি প্রপোর্শনাল টুটাকে তুলতে গেলে, প্রপোর্শনাল টুটাকে সমানে কনভার্ট করতে গেলে কি করতে হয় গো, 100 বার বললাম, একটা কনস্ট্যান্ট গুণ করতে হয়, কনস্ট্যান্ট গুণ করতে হয়। তাহলে এই কেটাকে ধরলাম ওই কনস্ট্যান্টটা, কেটাকে ধরলাম ওই কনস্ট্যান্টটা। তাহলে এফ সমান কি হলো, এক সেকেন্ড, এফ সমান হলো তাহলে কে এম এ, এই কেটাকেই ধরলাম তোমার কনস্ট্যান্টটা। ঠিক আছে, যেহেতু বলের একক, দাঁড়াও এক সেকেন্ড, তাহলে এই যে কেটাকে ধরছি এটাকে আমরা একক বল ধরবো, এটাকে আমরা বলবো একক বল, এই কেটাকে আমরা বলবো একক বল, মানে একক বলের জন্য এই কাজটা হচ্ছে। ঠিক আছে, তাহলে একক বল যদি কে সমান, যদি একক বল যদি ধরি, একক বল মানে কে ইজ ইকুয়াল টু 1, একক বল মানে তাহলে কে ইজ ইকুয়াল টু 1 হচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এ। তার মানে বল সমান কি হচ্ছে, বল সমান আমরা পাচ্ছি ভর গুণিত ত্বরণ। ঠিক আছে, এই ডিডাকশনটা খুব ভালো করে মনে রাখবে, কারণ এই বলটা দিয়ে 4টে অপশনে দেবে, ভর ইন্টু ত্বরণ, ভর বেগ ইন্টু ত্বরণ, বেগ ইন্টু ত্বরণ, এরকম করে 4টে অপশন দেবে। ডিডাকশন গুলো তোমাদের বারবার বলছি, কারণ ডিডাকশন থেকে শর্ট কোশ্চেন কিন্তু প্রচুর আসে, ডিডাকশন থেকে শর্ট কোশ্চেন প্রচুর আসে, সেই জন্য ডিডাকশন গুলো বারবার পড়ছি, ডিডাকশন গুলো খুব ভালো করে মনে রাখবে। আচ্ছা, নেক্সট আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের ব্যাখ্যা। ঠিক আছে, এই জায়গাটা নষ্ট না করে এখানটাতে লিখে দিই, দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের ব্যাখ্যা, এটাও একটা ডিডাকশন। দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পেয়ে গেছি, দ্বিতীয় সূত্র থেকে আমরা পেয়ে গেছি এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ, এটা আগে লিখে নেবো। তাহলে দ্বিতীয় সূত্র থেকে আমরা এটা পেলাম এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। ঠিক আছে, আচ্ছা যখন এফটা 0 হবে, ঠিক আছে, প্রথম সূত্র থেকে আমরা প্রথম সূত্রের সংজ্ঞাটা কি পেয়েছিলাম, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থা প্রদানে, তাহলে বল প্রয়োগের আগের মুহূর্তে, বল প্রয়োগের আগের মুহূর্তে যখন বাইরে থেকে বল প্রয়োগ হবে না,
তখন কি হবে F is equal to 0। বাইরে থেকে যখন বল প্রয়োগ হচ্ছে না, এফটা তো বল, এফটা তো প্রযুক্ত বল, তাহলে এফটা যদি প্রযুক্ত বল হয় তাহলে বাইরে থেকে যতক্ষণ না প্রযুক্ত হচ্ছে এটা একটু শূন্য, এটা শূন্য মানে এম ইন্টু এটাও শূন্য, তাই না? এম ইন্টু এটাও শূন্য। এটা আমরা কি ধরেছিলাম এম ইন্টু এ, এটা সমান কি কিসের সমান এটা লিখেছিলাম আমরা? ত্বরণ ম্যাম। হ্যাঁ ত্বরণ, সেটা কি হয়েছিল ডিভি বাই ডিটি। হ্যাঁ ম্যাম, ডিভি বাই ডিটি। তাহলে ডিভি বাই ডিটিটাও ইজ ইকুয়াল টু এখানে 0 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ডিভি বাই ডিটিটা যদি 0 হয়ে যাবে তার মানে টাইম ফ্র্যাকশনটা খুব কম, তাহলে এখানে ভিটা হবে কনস্ট্যান্ট, ভিটা হবে এখানে ধ্রুবক, ঠিক আছে? এখানে প্রথম সূত্র অনুযায়ী ভিটা হবে ধ্রুবক, দ্বিতীয় সূত্রতে ধ্রুবক আমরা পেয়েছি কেটাকে, প্রথম সূত্রতে ধ্রুবক আমরা পেলাম ভিটাকে, ঠিক আছে? আচ্ছা, এই হলো। নেক্সট হচ্ছে দ্বিতীয় সূত্র থেকে তৃতীয় সূত্রের ব্যাখ্যা, এটা এতটা ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, নেক্সট আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে বলের এককগুলো। ও আচ্ছা, 1টা বেজে গেছে, তোমাদের তো আবার নেক্সট আবার 1:15 থেকে ক্লাসও আছে। একটা তোমাদের ক্লাস মানে না, এটা অন্যদের ক্লাস, অন্য নতুন 12 এর ক্লাস। আচ্ছা, তাহলে বলের, হ্যাঁ বলো ম্যাম। বলছি আমাদের পরীক্ষা কবে নেবেন? পরীক্ষা এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাক, এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে 3টে চ্যাপ্টারের পরীক্ষা নিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে ম্যাম। এবারে আমরা করব বলের একক। ম্যাম বলছি এমসিকিউ টাইপ কোশ্চেন করবেন না? সব এমসিকিউ, এখন আর বড় কোশ্চেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের বলের এককগুলো। এককগুলো খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটার ক্ষেত্রে বলেছি যেখানেই আমরা সংজ্ঞা পাবো প্রত্যেকটার ক্ষেত্রেই এককগুলো খুব ইম্পর্টেন্ট। বলের 2 ধরনের একক, চরম একক আর অভিকর্ষীয় একক। বলের 2 ধরনের একক, চরম একক আর অভিকর্ষীয় একক। অভিকর্ষীয় একক, ঠিক আছে? চরম এককটাতেও 2 রকম পদ্ধতি, সিজিএস আর এসআই, আর অভিকর্ষীয় এককটাতেও আমাদের 2 রকম পদ্ধতি, ঠিক আছে? সিজিএস আর এসআই পদ্ধতিতেই আমরা করব, অভিকর্ষীয় এককটাও আমাদের 2 রকম পদ্ধতিতে জানতে হবে। তাহলে চরম এককের সিজিএস পদ্ধতিতে হচ্ছে ডাইন, আর এটাতে হচ্ছে তোমার নিউটন। চরম এককের ক্ষেত্রে তোমার সিজিএস পদ্ধতিতে হচ্ছে ডাইন, আর এমকেএস পদ্ধতি বা এসআই পদ্ধতিতে হচ্ছে নিউটন। এটা হচ্ছে ডাইন, এটা হচ্ছে নিউটন, ঠিক আছে? এটা সিজিএস, এটা এসআই, ঠিক আছে? অভিকর্ষীয় এককে হচ্ছে গ্রাম ভর আর কিলোগ্রাম ভর। গ্রাম ভর আর কিলোগ্রাম ভর মানে গ্রাম ওয়েট আর কিলোগ্রাম ওয়েট, ঠিক আছে? গ্রাম ওয়েট আর কিলোগ্রাম ওয়েট, এটা হচ্ছে যখনই গ্রাম থাকবে তখনই সিজিএস, আর যখনই কিলোগ্রাম এসে যাবে তখন হবে এসআই, এসআই বা এমকেএস, ঠিক আছে? এসআই পদ্ধতি। এই হলো আমাদের বলের এককগুলো, ঠিক আছে? আজকে এতটাই থাক। পরের দিন আমরা ডাইন নিউটনের সংজ্ঞাগুলো পড়বো, আর পরবর্তীকালে যেটা আছে, কারণ গতিসূত্রটাই তোমাদের থিওরি সবচেয়ে বেশি দিয়েছে দেখছি। ফিজিক্সটা নিয়ে তো চিন্তা কিছু নেই, ফিজিক্সটা যা 2-3-4 দিনে হয়তো ফিজিক্সটা কমপ্লিট করে তারপর আমরা ডিভিশনে চলে যাবো, ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই থাক, আমি নোটসটা তোমাদের এখনই পাঠিয়ে দিচ্ছি, পড়ে নিও। কারো কোনো অসুবিধা থাকলে পরের দিন জিজ্ঞাসা করে একবার দেখে নিই কেউ কোথাও কোনো কোশ্চেন করেছে নাকি। না, মোটামুটি সবাই বুঝতে পেরেছো? তাহলে যতটা আজকে যতটা আমি পড়লাম পাঠিয়ে দিচ্ছি তোমাদেরকে, পড়ো। পরের দিন শনিবার দিন আবার কেমিস্ট্রি ক্লাসে দেখা হচ্ছে, ঠিক আছে? রাখলাম আজকে, টাটা।